বাংলাদেশের জ্বালানি সার্বভৌমত্ব নিয়ে একটা প্রশ্ন কিন্তু উঠছেই, ঢাকা নাকি দিল্লি? দেখুন, স্বাধীনতার এত বছর পরেও এই প্রশ্নটা ওঠা মানে এটা একটা গভীর দুর্বলতার দিকেই ইঙ্গিত করে। আচ্ছা, এই যে একটা ভারসাম্যহীনতার কথা বলা হচ্ছে, চলুন সাম্প্রতিক কিছু কূটনীতিক ঘটনা একটু দেখি। আসলে কূটনীতিক প্রোটোকল কিন্তু শুধু নিয়মকানুন নয়, এটা আন্তর্জাতিক সম্পর্কে একটা বড় সংকেত। সূত্রমতে এই দুটো ঘটনায় কিন্তু একটা অসম অংশীদারিত্বের পরিষ্কার সংকেত দিচ্ছে। এই বিষয়টাকে বলা হয় কোয়ার্সিভ ডিপ্লোমাসি, যা কৌশলগত ভারসাম্যহীনতাকে স্পষ্ট করে। তবে এই ভারসাম্যহীনতা সবচেয়ে পরিষ্কারভাবে ফুটে ওঠে জ্বালানি নিরাপত্তার প্রশ্নে। সম্প্রতি ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ঠিক এই পরিমাণ ডিজেল এসেছে। এটা হয়তো সাময়িক স্বস্তি দিচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা একটা অর্থনৈতিক ফাঁদ তৈরি করছে। যেমন ধরুন, বাংলাদেশ রাশিয়ার তেল কিনছে ঠিকই, কিন্তু শোধন করতে হচ্ছে ভারতে। কারণ দেশের শোধনাগার রাশিয়ার ভারী তেল প্রক্রিয়াকরণে সক্ষম নয়। ভারত এখানে একটা সুবিধাজনক অবস্থানে আছে। ভারত শোধন করে লাভ করছে, আর সব খরচ আর ঝুঁকি কিন্তু বাংলাদেশের ওপরই থাকছে। প্রশ্ন হল, এর কি আসলেই কোনো বিকল্প ছিল না? সূত্র বলছে একটা বড় সুযোগ হাতছাড়া হয়েছে। সেই 2019 সালে বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকো একটা দারুণ প্রস্তাব দিয়েছিল। একদিকে ছিল সরাসরি বিদেশি বিনিয়োগের সুযোগ, আর এখনকার বাস্তবতা হল পুরোপুরি মধ্যস্থতা নির্ভর। এটা হতে পারত আঞ্চলিক প্রভাবের মধ্যে একটা ভারসাম্য আনার দারুণ সুযোগ। তাহলে এই নির্ভরতা থেকে বেরোয়ার উপায় কি? এখানে একটা ঢাকা ফার্স্ট নীতির কথা বলা হচ্ছে। এই নীতির মূল কথা হল তিনটি: মেগা শোধনাগার, বিনিয়োগে বৈচিত্র্য আনা, আর কূটনীতিক সমতা। এর চূড়ান্ত লক্ষ্য হল জ্বালানি সার্বভৌমত্ব অর্জন, যা একটা দেশের জন্য মৌলিক অধিকার। কারণ ভূরাজনীতিতে শেষ কথা হল জাতীয় স্বার্থ, আর সেই কেন্দ্রবিন্দু অবশ্যই হতে হবে ঢাকা। মানে নীতিটা হতে হবে একদম ঢাকা কেন্দ্রিক, শুধুই ঢাকা।